হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অডিও বুক চ্যানেলে স্বাগতম। আপনারা শুনছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী রচিত সাহিত্যের অন্তর্জগৎ বইটি। আজ আমি আপনাদেরকে বইটির আরও একটি প্রবন্ধ পাঠ করে শোনাব। সেটির নাম হলো মনীষার সময় ও সুযোগ। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। পাখির একটা সুবিধা আছে, যেখানেই থাকে একই গান গাইবে সে, যদি গান গাইতে চায়। মানুষ তা পারে না, তার গান বদলে যায় স্থানে ও কালে। মানুষ ইতিহাস দ্বারা বন্দী, যে ইতিহাস সে নিজেই তৈরি করেছে নিজের হাতে, যদিও একা নয়, মিলিত হস্তক্ষেপে। ইতিহাস তৈরি করে ইতিহাসের হাতে বন্দী হয়েছে, ঘর গড়ে তাতে আটকা পড়ার মতো। ইতিহাসকে মানুষ বদলে ফেলে, পুরনো ঘর ভেঙে দেয়, বেরিয়ে আসে প্রান্তরে নতুন ঘর গড়বে বলে। গড়ার পরে আবার আটকে পড়া, আবার গড়া। ইতিহাসে যদি পুনরাবৃত্তি থাকে তবে সে বোধ করি এইটুকুই। এর বাইরে ইতিহাসে একটি চলমান স্রোতধারা। ব্যক্তির পক্ষে ব্যাপারটা আরো বেশি সত্য। ঘর ছাড়া সে থাকবে কোথায়, এবং ঘরে থাকলে ঘরের প্রভাব তার উপর নানাভাবে পড়বে বই কি। বিদ্রোহ যখন করে কেউ, তখন সে বিদ্রোহেও উপেক্ষা থাকে না, স্বীকার করে নিয়ে তারপরেই অস্বীকার করবার চেষ্টা হয়। ইংরেজ লেখক ডক্টর জনসন যে বলেছেন, প্রত্যেকটি মানুষের কর্মের যথার্থ বিচার তিনি যে যুগে বাস করতেন সেই যুগের অবস্থা ও তার পরিবেশকে বিবেচনা করেই করতে হবে। সেটা খুবই খাঁটি কথা। সময় চারিদিকে একটি গণ্ডি টেনে দেয়, যার ফলে চসারের পক্ষে শেক্সপিয়র হওয়া সম্ভব হয় না, নিউটন ডারউইন হতে পারেন না। সময় পার হয়ে যাওয়ার কোনো উড়োজাহাজে চড়ে যদি আমরা পেছনে চলে যেতে পারতাম, তাহলে যতই তারা আপনজন হোক না কেন, আমাদের পিতামহ প্রপিতামহকে দেখে চমকে চমকে উঠতাম। পোশাক আশাক দেখে তো বটেই, ধ্যান ধারণার খোঁজ পেলে আরো বেশি। কালের ব্যবধানের এই কার্যকারিতার পাশে স্থানের ব্যবধানও কম তৎপরতা থাকে না। একই সময়ে কিন্তু দুই দেশে জন্মেছেন এমন দুজন মনীষীর মধ্যকার ব্যবধানের ব্যাখ্যা কখনো পূর্ণ হবে না, যদি না তার ভেতরকার বস্তুগত অবস্থানকে বিবেচনায় আনি। যেমন শেক্সপিয়র ও সার্ভেন্টিজের ব্যাপারটা। এরা অসামান্য প্রতিভা, কিন্তু ঈশ্বর না করুন এরা যদি বাধ্য হতেন জীবন কাটাতে কোনো অরণ্যে, তাহলে সাপকোফ বাঘ ভাল্লুকদের সাথে লড়াই করে সাহিত্য সৃষ্টির সময় আদৌ পেতেন কি না কে জানে। প্রতিভায় অলৌকিক রহস্যময়তা অবশ্যই আছে, কিন্তু তার বস্তুগত অবস্থানকে অস্বীকার করব কি করে। শ্রেণীগত অবস্থানেও শেক্সপিয়র ও সার্ভেন্টিস খুব দূরে নন, কিন্তু ভূগোলের দিক থেকে তাদের দুজনের ভেতর ব্যবধান উত্তর ও দক্ষিণের, ইংল্যান্ড ও স্পেনের, দ্বীপ ও মহাদেশের। সেজন্যে দুইয়ের অভিজ্ঞতার পরিমাণে ও উপাদানে অনিবার্য ভিন্নতা। শেক্সপিয়রের জীবন তেমন ঘটনাবহুল নয়। স্ট্যাটফোর্ডে বাল্য ও কৈশোর কাটিয়ে তিনি লন্ডন এলেন, খ্যাতি ও অর্থলাভ ঘটল। পরে ফিরে গেলেন নিজের শহরে, বাড়ি কিনলেন এবং মারা গেলেন 1616 সালে। ঠিক ওই বছরই মারা যান সার্ভেন্টিস, যদিও জন্মেছিলেন তিনি শেক্সপিয়রের কয়েক বছর আগে। সার্ভেন্টিজের অভিজ্ঞতার পরিধি বিস্তৃততর, অনেক চাঞ্চল্যকর, প্রায় লোমহর্ষক ঘটনা ঘটেছে তার জীবনে। যুদ্ধে গিয়েছিলেন প্রথম বয়সে, যার ফলে তার বাঁ হাতটি নষ্ট হয়ে যায়। পরে জলদস্যুদের হাতে পড়েছিলেন। 5 বছর আটক ছিলেন এদের আস্তানায়, স্পেনে নয় আলজেরিয়াতে। মুক্তি পাবার পর জীবিকার জন্য বিস্তর কষ্ট করতে হয়েছে তাকে। নাটক লিখেছেন, কিন্তু সাফল্য সে পথে আসেনি, এসেছে রোমাঞ্চকর উপন্যাসিক রচনায়। এই দুই মনীষার সাফল্যের দিকটা স্মরণ রাখা দরকার, নইলে তাদের ব্যবধানের তাৎপর্য বোঝা যাবে না। তুলনীয় তারা অবশ্যই তাদের সৃজনীয় কল্পনার উদ্ভাবনায়, মানবপ্রীতিতে ও জাগতিক কৌতূহলে। দুজনেই তারা মধ্যযুগের পতনে নতুন যে যুগের অভ্যুদয় ঘটে তার মুখপাত্র।
শেক্সপিয়রের কাছে ঈশ্বর নন, মানুষই নায়ক, এবং মানুষের জগৎ অপার বিস্ময়ের রাজ্য। ওদিকে সার্ভেন্টিস দেখাচ্ছেন মধ্যযুগের বীরদের যুগ চলে গেছে, এখন কাল এসেছে নতুন মানুষের। শেক্সপিয়র ও সার্ভেন্টিস পরিচিত ছিলেন না পরস্পরের, কিন্তু নিকটে ছিলেন একে অপরের। তবু তাদের তফাৎটাই বরঞ্চ অধিক গুরুত্বপূর্ণ, এবং তা তাদেরকে বুঝবার জন্য সহায়ক। তুর্গেনিভ তার একটি অত্যন্ত উল্লেখযোগ্য প্রবন্ধে দেখাচ্ছেন যে এদের দুজনের কল্পনা দুই স্বতন্ত্র ভূগোলের বাসিন্দা। দুজনের ভেতর ভূগোলগত ব্যবধান বিষয়ে আমাদের উপরের উল্লেখ ওই প্রবন্ধের ইশারা ধরেই। শেক্সপিয়রের জগৎ উত্তরের, সেখানে সবসময়ই কুয়াশা, সবকিছু রহস্যজনক, ষড়যন্ত্র ও রক্তপাত সতত ঘটমান। এই জগতের যোগ্য প্রতিনিধি হচ্ছেন সেই বিষণ্ণ রাজপুত হেমলেট। অপরপক্ষে দক্ষিণের মানুষ সার্ভেন্টিজ, তার জগৎ রৌদ্রকরোজ্জ্বল। সার্ভেন্টিজের জন কুইকজোট হাস্যকর বটে, তবে অবশ্যই দুঃসাহসী। দ্বীপের নয়, মহাদেশের। ভালো মন্দের পৃথকীকরণে কোনো দ্বিধা নেই তার, সবসময় লড়তে প্রস্তুত ভালোর পক্ষে দাঁড়িয়ে। হ্যামলেট আত্মমুখিতার প্রতিভূ, ডন কুইকজোট বহির্মুখিতার। ইতিহাসের শাসন ও সংস্কৃতির বৈচিত্র্য দুই অভিব্যক্ত শেক্সপিয়র ও সার্ভেন্টিজের এই ব্যবধানের মধ্যে। একই সত্যের উদাহরণ ও উন্মোচন পাওয়া যায় যদি আমরা অন্য তিনজন লেখককে একসঙ্গে বিবেচনা করি। এরা হচ্ছেন ডক্টর জনসন, দিদেরো ও ভারতচন্দ্র। একই সময়ের মানুষ তারা। অষ্টাদশ শতাব্দীতে জন্ম তাদের, মাত্র ৩-৪ বছরের ব্যবধানে। সেটাই একমাত্র সাদৃশ্য নয়, আরও মিল আছে যা তুলনার ভিতটাকে শক্ত করে দেয় এবং পারস্পরিক ব্যবধানকে তাৎপর্যপূর্ণ করে তোলে। তিনজনই অত্যন্ত যোগ্য মুখপাত্র ছিলেন তাদের দেশ ও কালের। দাঁড়িয়েছিলেন তারা বিপ্লবের মুখোমুখি। ডক্টর জনসন পেছনে রেখে এসেছেন ক্রোমওয়েলের বিপ্লব। তার দেশে তোড়জোড় তখন শিল্প বিপ্লবের। আমেরিকায় চলছে স্বাধীনতার যুদ্ধ এবং ইংলিশ চ্যানেলের অপর পারে প্রস্তুতি নিচ্ছে ফরাসিরা ফরাসি বিপ্লবের। দিদেরা তো ফরাসি বিপ্লবের পক্ষেই কাজ করেছিলেন তার লেখার মধ্য দিয়ে, যদিও বিপ্লব কবে ঘটবে সেটা তার জানা ছিল না, এবং সেই সম্ভাব্য বিপ্লবে তার নিজের যে কি ভূমিকা সে বিষয়েও তিনি সচেতন ছিলেন না। ভারতচন্দ্র বাংলা কাব্যক্ষেত্রে পুরাতন যুগের শেষ ও আধুনিক যুগের প্রথম কবি। সামনে তার পলাশির যুদ্ধ, যে যুদ্ধের ফলে পুরাতন পথ ছেড়ে দেবে নতুনদের জন্য এবং পত্তন হবে একটি নতুন শাসনের। এরা তিনজনই ছিলেন উচ্চশিক্ষিত, ভাষা ব্যবহারে অত্যন্ত সচেতন। রচনা রীতিতে কৌতুক ছিল তাদের, ছিল বাক বৈধক্য। রুচিতে নাগরিক তারা তিনজনেই। ভূমিকা কেবল সাহিত্য সেবার ছিল না, ছিল বুদ্ধিজীবীর। তাদের অনেক কথাই প্রবাদে পরিণত। এমন বিচক্ষণ ছিল বোধশক্তি, সতর্ক ছিল পর্যবেক্ষণ। 3 শহরের মুখপাত্র তারা, জনসন লন্ডনের, দিদেরো প্যারিসের, ভারতচন্দ্র কৃষ্ণনগরের। জন্ম তাদের শহরে নয়, শহরের বাইরে, মফস্বলে, কিন্তু শহরে কেটেছে তাদের কর্মজীবন এবং তাদের পরিচয় প্রায় অভিন্ন হয়ে আছে শহরের 3টির পরিচয়ের সঙ্গে। চমকে দিয়েছেন তারা মানুষকে। জনসনের ছিল বসওয়েলের মতো জীবনীকার। লন্ডনের উপর প্রসিদ্ধ কবিতা লিখেছেন জনসন। কাজ করেছেন দুহাতে, সাংবাদিকতায় ছিলেন, নিয়োজিত ছিলেন অভিধান সংকলনে, কবিদের জীবনী লিখেছেন, সম্পাদনা করেছেন শেক্সপিয়রের নাটক। সাহিত্য সমালোচনার ক্ষেত্রে প্রবল পুরুষ তিনি। রুচি নিয়ন্ত্রণের বেলায় এক নায়ক। মধ্যবিত্তের রক্ষণশীলতার প্রতিনিধি তিনি, যে ক্ষেত্রে দিদেরোর সঙ্গে তার যোজন যোজন ব্যবধান। দিদেরো মধ্যবিত্তই, তবু তিনি প্রায় বিপ্লবী। জনসন দ্বীপের মানুষ, দিদেরো মহাদেশের। একলা একক প্রচেষ্টায় তিনি যে ইংরেজি ভাষার একটি অভিধান সংকলন করলেন, এ কাজ যেমন প্রতিনিধিত্ব করছে ডক্টর জনসনের কর্মদক্ষতার, তেমনি তার দৃষ্টিভঙ্গির। 8.5 বছর লেগেছিল তার এই কাজ সম্পন্ন করতে। তিনি ছিলেন আড্ডাপ্রিয়, বিষণ্ণ থাকতেন, অসুস্থ হয়ে পড়তেন মাঝে মাঝে, তবুও ধৈর্য ছিল তার।
অভিধানের ভূমিকায় তিনি বলেছেন, আমি দেখলাম আমাদের ভাষায় শব্দ আছে, শৃঙ্খলা নেই, শক্তি আছে, নিয়ম নেই। যেদিকে তাকাই চোখে পড়ে অস্পষ্টতা, যা পরিষ্কার করা প্রয়োজন। চোখে পড়ে বিভ্রান্তি, যা অপেক্ষা করছে নিয়ন্ত্রণের। একটি শব্দের বহু অর্থের মধ্যে কোনটা সঠিক তা নির্ধারণ করা, বিচ্যুতি দূর করা, গ্রহণ ও উদ্ধারের মধ্য দিয়ে বাগবিধিকে সমৃদ্ধ করা, এ দায়িত্ব নিয়েছিলেন তিনি। সবকিছুর মধ্যে শৃঙ্খলা আনবার একটি চেষ্টা ছিল। এইখানে জনসন একা নন, এখানে তিনি মুখপাত্র তার পরিবেশের। সেকালে তার শ্রেণীতে উৎকণ্ঠা ছিল ধারাবাহিকতার রক্ষার এবং শৃঙ্খলা স্থাপনের। বিপ্লবে তখন বড়ই ভয়। ক্রোমওয়েলের বিপ্লবের শেষে রাজতন্ত্র ফিরে এসেছে, এখন আমরা শান্তি চাই, এই ছিল বক্তব্য। এই বক্তব্যকেই জনসন প্রতিফলিত ও সমৃদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে। অভিধান প্রকাশের ঘটনার অভ্যন্তরে তিনি একটি বিপ্লব সম্পন্ন করলেন বলা যায়, সেটি প্রকাশনার ক্ষেত্রে। পৃষ্ঠপোষকের উপর প্রথমে নির্ভর করেছিলেন তিনি প্রকাশের ব্যাপারে। পরে যখন দেখলেন পৃষ্ঠপোষক ইতস্তত করছেন, জনসন তখন দ্বিতীয় অসম্ভব কাজটি করলেন এই অভিধানের ব্যাপারে। চাঁদা তুললেন এবং বইকে পৃষ্ঠপোষকের আশ্রয় থেকে সরিয়ে নিয়ে এলেন তিনি বাজারে। এ কাজ সামান্য নয়। সাহিত্য পৃষ্ঠপোষকতা নামক প্রতিষ্ঠানের মৃত্যু ঘণ্টা বেজে গেল এর ভেতর দিয়ে, কিন্তু তবুও এটি প্রকাশনা বিপ্লব মাত্র, সাহিত্য বিপ্লব নয়। সমাজ বিপ্লব তো কিছুতেই নয়। সাহিত্য বিপ্লবকে জনসন রীতিমতো ভয় করতেন, সমাজ বিপ্লবে তার ছিল আতঙ্ক। এই ভীতিও নিজস্ব নয়, এ তার পরিবেশেরই। সাহিত্য নিয়ে কোনো প্রকার পরীক্ষা নিরীক্ষা চলবে না, এই ছিল বক্তব্য। সাহিত্যে যে রোমান্টিক বিপ্লব আসন্ন, হয়তো এ তিনি আশঙ্কা করেছিলেন, তাই তাকে প্রতিহত করবার সব রকম চেষ্টা ছিল তার রচনায়। ক্লাসিসিজমের দৃঢ় সমর্থক তিনি, সর্বত্র নিয়ম চান, শৃঙ্খলার পক্ষে বলেন। শেক্সপিয়রের ভাষা যেখানে অভদ্র, সেখানে সংশোধনী জুড়ে দেন। মিল্টনের ভাষা অতিরিক্ত পণ্ডিতিতে আচ্ছন্ন বলে আপত্তি করেন। মেটাফিজিক্যাল কবিতার প্রতি বিরূপ তিনি, সেখানে স্বাভাবিকতার অভাব আছে বলে। শেক্সপিয়রের ট্র্যাজেডির তুলনায় কমেডি শ্রেষ্ঠ, এই অদ্ভুত মত প্রচার করেন যখন, তখন তিনি বুঝতে পারেন যে ভ্রান্তিটা তার নয়, ভ্রান্তি তার মানদণ্ডের। ট্র্যাজেডি মানুষকে নাড়া দেয়, অস্থির করে তোলে, সেখানে সুবিচার নেই। এই প্রাচীন অভিযোগ জনসনের মধ্যেও ছিল, সুপ্ত আশঙ্কা হিসেবে। সমাজে শৃঙ্খলা প্রয়োজন, তাই যে সাহিত্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তা অবশ্যই অগ্রহণযোগ্য তার কাছে, তাদের কাছে। হৃদয়ের নয়, বুদ্ধির শাসন চান তারা, কেননা হৃদয়াবেগ বিশৃঙ্খলার আকর, বুদ্ধি হচ্ছে বিবেচনার উৎস। বুদ্ধির উপর নির্ভর করেন বলেই উৎকৃষ্ট কবিতা লেখা হয় না, গদ্য লেখা হয়। জনসন সাংবাদিকতা করেছেন, সপ্তাহে 2 দিন করে আত্মপ্রকাশ করেছেন নিজের লেখা নিয়ে। এইসব লেখার মধ্যে আড্ডাপ্রিয়তা আছে, আছে এক ধরনের ঢিলে ঢালা ভাব, কিন্তু ভিতরে সামাজিক শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয়টি অবিচলিত। ব্যঙ্গ রচনা এ যুগের ইংরেজি সাহিত্যের বিশেষ অবদান। সেখানে বিচ্যুতিকে পরিহাস করে স্বাভাবিকতাকে রক্ষা করবার যে আগ্রহ প্রতিফলিত, ডক্টর জনসন তারই প্রতিনিধি। তার ব্যক্তিগত আচরণে ও মতামতে নিজস্বতা ছিল, কিন্তু নিজে তিনি তার সমাজেরই একজন। তার ব্যতিক্রম নিয়মের মধ্যে সিদ্ধ। এই সমাজের মানুষ বলেই তিনি ছিলেন কট্টর টরি, দক্ষিণপন্থী। নিজের অর্থনৈতিক অবস্থা সচ্ছল ছিল না। মৃত মাতার সৎকারের জন্য রাত জেগে বই লিখতে হয়েছে তাকে। কোনো বৈষয়িক উত্তরাধিকার নিয়ে জন্মগ্রহণ করেননি, নিজের চেষ্টায় বড় হয়েছেন, কিন্তু তবু তিনি সমর্থক ছিলেন প্রতিষ্ঠিত সামাজিক স্বার্থের। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় এডমন্ড বার্ক তো বটেই, আরও অনেকেই আমেরিকানদের সমর্থন করেছেন। জনসন করেননি, বরঞ্চ তিনি বই লিখেছেন একথা প্রমাণ করবার জন্য যে করভার আরোপ করাটা অন্যায় নয়। যুক্তি কি? যুক্তি এই যে শাসনতান্ত্রিকভাবে আমেরিকা ইংল্যান্ডের অধীন, তাই যদি হও, অধীনই যদিও হলে
তবে খাজনা দেবে না কেন? প্রশ্নটা ন্যায় অন্যায়ের নয়, প্রশ্নটা আইনের। দিদেরোর সাংস্কৃতিক অবস্থান অনেক দিক দিয়েই জনসনের বিপরীত প্রান্তে। তিনি ফরাসি দেশের সেই মধ্যশ্রেণীর প্রতিনিধি যে শ্রেণী কাজ করেছিল ফরাসি বিপ্লবকে ত্বরান্বিত করবার জন্য। জনসন ও ভারতচন্দ্র দুজনের তুলনাতেই দার্শনিকভাবে তিনি অধিকতর অগ্রসর। বহু কাজে ব্যপ্ত ছিলেন সারা জীবন। সম্পাদক, লেখক, নাট্যকার, শিল্প সমালোচক, অনুবাদক জনসনের মতোই বহুবিধ তার পরিচয়। কিন্তু জনসন যেখানে নিয়োজিত ছিলেন বিদ্যমান ব্যবস্থাকে রক্ষার দায়িত্বে, দিদেরও সেখানে দায়িত্ব নিয়েছিলেন সমাজ পরিবর্তনের। অন্য দুজনের তুলনায় তিনি প্রকৃষ্ট অর্থে বুদ্ধিজীবী। জীবন ও জগৎকে ব্যাখ্যা করেছেন দার্শনিকভাবে এবং সেই ব্যাখ্যা পৌঁছে দিতে চেয়েছেন পাঠকদের কাছে। তার সমসাময়িক রুশো ও ভলতেয়রের মধ্যে প্রথমজন ছিলেন রোমান্টিক, দ্বিতীয়জন অভিজাত। দিদেরোকে বলতে হয় গণতন্ত্রী। দিদেরো আক্রমণ করেছেন কেবল যে অজ্ঞতাকে তা নয়, প্রতিষ্ঠিত স্বার্থকেও। তিনি ছিলেন বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবে বিশ্বাসী, যদি স্পষ্ট করে সে কথা বলেননি। তার সঙ্গে বিরোধ ছিল রাজতন্ত্রের ও সামন্ততন্ত্রের। বিস্ময়ের কারণ নেই যে তিনি বিপদে পড়বেন, পড়েছেনও। তারও বই নিষিদ্ধ হয়েছে, পোড়ানো হয়েছে এবং তিনি নিজেও জেল খেটেছেন। ব্যক্তিগত ঋণের কারণে জনসনের বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছিল বলে উল্লেখ করা হয়। দিদেরও বিপজ্জনক ছিলেন কোনো ব্যক্তির জন্য নয়, গোটা ব্যবস্থার জন্য। জনসন ভাতা পেতেন, দিদেরও ধাওয়া খেয়েছেন। দিদেরও শেষ জীবনের কয়েক বছর কাটিয়েছেন রুশ দেশে গিয়ে। দিদেরোর বিশিষ্ট ও প্রতিনিধিত্বমূলক কাজ হচ্ছে সংকলন, তবে অভিধান নয়, বিশ্বকোষ। জনসনের সঙ্গে তার ব্যবধান এই কাজের মধ্যেই বোধ করি সবচেয়ে সুন্দরভাবে ধরা পড়ে। তিনি ভাষার ক্ষেত্রে শৃঙ্খলা আনার কাজে নিয়োজিত হননি। কর্তব্য মনে করেছিলেন লোকের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনবার জন্য জ্ঞানকে শক্তি হিসেবে ব্যবহার করাকে। বিশ্বকোষ সংকলনের উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, সারা বিশ্বে ছড়িয়ে থাকা জ্ঞান সংগ্রহ করা, সমসাময়িকদের জন্য তা লভ্য করে তোলা এবং পরবর্তীদের জন্য উত্তরাধিকার রেখে যাওয়া, যাতে আমাদের পুত্ররা আরো বেশি শিক্ষিত হয় ও সেই সঙ্গে গুণী ও সুখী হতে পারে। 25 বছর সময় লেগেছে 11 খণ্ড চিত্রসহ মোট 28 খণ্ডে সমাপ্ত এই বিশ্বকোষ সংকলন ও সম্পাদনা করতে। রুশো, ভলতেয়ার সহ 50 জন বিশিষ্ট মনীষী কাজ করেছেন তার সঙ্গে। কোনো কোনো সহযোগী পিছিয়ে গেছেন, কেউ কেউ মারা গেছেন। প্রকাশক ভয় পেয়ে গিয়েছিলেন, বই প্রকাশ করতে দ্বিধা করেছেন। কারণ ছিল, প্রথম 2 খণ্ড প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে নিষিদ্ধ হয়ে যায় এবং তারপর মামলা মোকদ্দমা লেগেই থাকে। শেষ খণ্ডগুলো দেশের বাইরে নিয়ে গিয়ে ছাপাতে হয়েছে। কেবল রাজতন্ত্র ও সামন্ততন্ত্র নয়, দেশের আইন পরিষদ ও বিশ্ববিদ্যালয়ও পছন্দ করেনি দিদেরোর কাজকে। দিদেরোর কয়েকটি মতামত স্মরণ করা যেতে পারে, যেমন দেশ রক্ষা হলো আত্মম্ভরিতা, পিতৃভূমি বলে এখন আর কিছু নেই, এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত যেদিকে তাকাই দেখি কেবল অত্যাচারী ও দাস, বন্ধুকে সাহায্য করা সেও আত্মম্ভরিতা। বন্ধু বলে কেউ আছে কি? যাই সে করুক না কেন, তার পক্ষে অপমানের কোনো কারণ ঘটবে না যদি সে ধনী হয়। প্রকৃতিতে এক প্রজাতি অন্য প্রজাতিকে ভক্ষণ করে, সমাজে শ্রেণী ভক্ষণ করে শ্রেণীকে। 1753-তে প্রকৃতির ব্যাখ্যা বিষয়ক প্রবন্ধ লিখে তিনি পরিচয় দিয়েছিলেন যে বিজ্ঞান মনস্কতার তা পরবর্তী জীবনে কখনো তার সঙ্গ ছাড়েনি। প্রকৃতির জগৎ ও নৈতিক জগতের মধ্যে ব্যবধান তৈরি করাকে অপ্রয়োজনীয় মনে করেছেন তিনি। ধর্মবিশ্বাসকে আনতে চেয়েছেন বুদ্ধির নিয়ন্ত্রণে। সংশয়বাদী ছিলেন, যে জন্য নিজের বিশ্বাসকেও যাচাই করে নিতেন। কুসংস্কারাচ্ছন্ন, ধর্মান্ধ, অজ্ঞ, উন্মাদ, অশুভ ও অত্যাচারের সঙ্গে কোনো সম্পর্ক রাখব না বলেছেন তিনি। তাই এদের সঙ্গে সম্পর্ক পারতপক্ষে রাখেননি বইকি। তার আঘাতে অনেক সময় কৌতুক থাকত এবং সেজন্য তা অধিক কার্যকর হয়েছে।
কৌতুক ভারতচন্দ্রেও ছিল, কিন্তু তিনি বাস করতেন সম্পূর্ণ এক ভিন্ন পৃথিবীতে। তার জন্ম দিদরোর 1 বছর আগে, জনসনের 3 বছর পরে, কিন্তু তিনি মারা যান সবার আগে, দিদেরোর 24 বছর পূর্বে। দিদেরো বেঁচে ছিলেন 71 বছর, ভারতচন্দ্র মাত্র 48 বছর। এই যে তার জীবনের স্বল্প দৈর্ঘ্য, এও তার পরিবেশের সঙ্গে জড়িত। তার জীবনে নিরাপত্তার অভাব ছিল অত্যন্ত অধিক। ভূমাধিকারীর পুত্র ছিলেন তিনি, কিন্তু অবস্থা পড়ে গিয়েছিল তার কালে এসে, যে জন্য অন্যের আশ্রয়ে গিয়ে বিদ্যা শিক্ষা গ্রহণ করেছেন তিনি। অল্প বয়সে বর্ধমানের রাজদরবারে গিয়েছিলেন ভারতচন্দ্র জমি জমার ব্যাপারে। গিয়ে ষড়যন্ত্রে পড়েন এবং বন্দী হন, কিন্তু পালাবার মতো বুদ্ধি ছিল তার ঘটে। প্রহরীদের বশ করে পালিয়ে গেছেন। তারপর সন্ন্যাসী বেশে ঘুরেছেন দেশে দেশে। শেষ পর্যন্ত স্থিত হলেন কৃষ্ণনগরে এসে। সেখানে বসেই কবিতা লিখলেন। রাজানুগ্রহে বাড়ি তৈরি করেছিলেন গঙ্গা তীরে, কিন্তু ওই অবস্থানেও জীবন নিরুপদ্রব ছিল না। কৃষ্ণনগর লন্ডন নয়, প্যারিস তো অবশ্যই নয়। লন্ডন তখন হানা দিয়েছে বঙ্গদেশে। কলকাতায় একটি নতুন ও বিকৃত লন্ডন গড়বার চেষ্টা চলছে। ভারতচন্দ্র মুর্শিদাবাদের পতন ও কলকাতার উত্থানের সময়কার কৃষ্ণনগরের কবি। কৃষ্ণনগর এক গ্রাম্য শহর, যার পরিবেশ সামন্ততান্ত্রিক, যেখানে গোপাল ভাঁড়ের বিশেষ আদর। রাজা কৃষ্ণচন্দ্র রসিক ছিলেন নিঃসন্দেহে, কিন্তু মোটেই নীতিনিষ্ঠ ছিলেন না। মুর্শিদাবাদের নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের একজন ছিলেন তিনি। তার দরবারে রসিকতা ছিল, দার্শনিকতার বালাই ছিল না। ভারতচন্দ্রের রসিকতা প্রচুর পাওয়া যাবে। অত্যন্ত উঁচু দরের সাহিত্যবোধ ছিল তার। বলেছিলেন, যে হোক সে হোক ভাষা কাব্যরস লয়ে, এবং অবশ্যই রস সমৃদ্ধ ছিল তার কবিতা। কিন্তু গভীর কোনো দার্শনিকতা ছিল না তার দৃষ্টিভঙ্গিতে কিংবা উপলব্ধিতে। একদিকে ভোগ, অন্যদিকে দুর্ভোগ, এটাই ছিল সত্য। তিনি ভোগের কথা লিখেছেন, কিন্তু দুর্ভোগের সত্যকে মর্মে মর্মে জানতেন। তার অবিস্মরণীয় সৃষ্টি ঈশ্বরী পাটুনি। সেই যে বর প্রার্থনা করেছিল দেবীর কাছে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এর চেয়ে বড় প্রার্থনা তার সমাজ পরিবেশের কোনো দরিদ্র পিতার পক্ষে করা সম্ভবপর ছিল না। আর যারা ভোগ করত তাদের দৌড়িবা ছিল কতদূর। অন্নদামঙ্গলে নীলাচরের সুখ বর্ণনা করা হচ্ছে এইভাবে। খাইব প্রসাদ, ভাত মাথায় মুছিব হাত, নাচিব গাইব কৌতূহলে, ভব সিন্ধু বিন্দু জানি, পার হইব হেন মানি, সাঁতার খেলিব সিন্ধু জলে। বিদ্যাসুন্দর কাব্যে সুন্দর যখন বলছে যে সে দেশে ফিরে যেতে চায়, তখন বিদ্যা তাকে নিবৃত করতে চায় উপভোগের প্রলোভন দেখিয়ে। বলেছে, যেও না, থাকো, তোমার জন্য ব্যবস্থা হবে। নগদে শান্তিপুর হতে খের আনাইব, নতুন নতুন ঠোঁট খের শুনাইব। আর রাজদরবারে থেকেও যে সুখের নিরাপদ ধারাবাহিকতার প্রতিশ্রুতি ছিল তা নয়। জানা ছিল যে বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণে চাঁদ। এই পরিবেশে বসবাস করে ভারতচন্দ্র জনসন বা দিদেরো হবেন কেমন করে? এমনকি তিনি গদ্যই বা লিখবেন কেন? লেখেননি। অত্যন্ত শক্তিশালী কবি ছিলেন। গ্রাম্যতার উপর নাগরিকতাকে চাপিয়েছিলেন তিনি দক্ষতার সঙ্গে, কিন্তু তার কাব্যে চারপাশের সামান্যতা নানাভাবে প্রবেশ করেছে, যে জন্য এটা স্বাভাবিক ছিল যে নতুন যুগের মুখপাত্র মধুসূদন ও বঙ্কিম দুজনই তাকে মনে প্রাণে অপছন্দ করবেন। তার কালের তুলনায় আধুনিক তিনি, কিন্তু অন্য সমসাময়িক ডক্টর জনসন ও দিদেরোর তুলনায় অনেক পেছনের। ইংরেজরা কেন পলাশির যুদ্ধে জয়ী হয়েছিল সেটা বুঝবার নানা নিরিখ আছে। একটা নিরিখ হতে পারে জনসনের সঙ্গে ভারতচন্দ্রের তুলনা করা। জনসনের উক্তির মতো ভারতচন্দ্রেরও অনেক উক্তি প্রবাদে পরিণত হয়েছে, যাতে বোঝা যায় কেমন তীক্ষ্ণ ছিল তার পর্যবেক্ষণ ক্ষমতা ও শিল্প দৃষ্টি। সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর, এ তিনি বলেছেন, এবং অল্প কথায় বহু কথা বলে গেছেন তিনি। অরণ্যে রোদনে কিবা ফল, জননী জন্মভূমি স্বর্গের গরীয়সী, বুঝো লোক যে যেন সন্ধান।
যার কর্ম তার সাজে অন্য লোকের লাঠি বাজে, হায় বিধি পাকা আম দ্বার কাকে খায়। ভাবিতে উচিত ছিল প্রতিজ্ঞা যখন। তার এ ধরনের উক্তি বাংলা ভাষার স্থায়ী বাগ্বিধিতে পরিণত হয়েছে, কিন্তু বৈধব্যকে সমন্বিত করে তিনি কোনো একটি বিশেষ জীবন দৃষ্টি গড়ে তুলতে পারেননি, হয়তো চাননি। তার জগতে নানাবিধ ভূতপ্রেতের সার্বক্ষণিক উৎপাত বিদ্যমান, তাদের জ্বালাতে অস্থির তিনি। রাষ্ট্র ও ধর্মকে বাদ দিলে আমি কি নিয়ে লিখব, এ প্রশ্ন একদা দিদেরও করেছিলেন। না, ভারতচন্দ্রের মনে এমন কোনো জিজ্ঞাসা দেখা দিয়েছিল বলে আমাদের জানা নেই। তার শ্রেষ্ঠ রচনা বিদ্যাসুন্দরের ছত্রে ছত্রে অশ্লীলতা। তার নায়ক সুন্দরের বীরত্ব যুদ্ধ জয়ে নয়, রতক্রিয়ার ও সপারিষদ রাজার সামনে সেই ক্রিয়ার উল্লসিত বর্ণনায়। নায়ক সুন্দর একটি সুড়ঙ্গ কেটেছিল নায়িকা বিদ্যার সঙ্গে গোপনে মিলবার প্রয়োজনে, তাও নিজে কাটেনি, দেবী কালী কেটে দিয়েছে তার হয়ে। এই সুড়ঙ্গ কাটা তাৎপর্যপূর্ণ, রুচি সেখানে সুড়ঙ্গবাসী। কৃষ্ণনগর তখন ষড়যন্ত্রে পরিপূর্ণ, বিশ্বাসঘাতকতার সুড়ঙ্গ তখন চতুর্দিকে। আমরা দেখেছি যে জনসনের চেষ্টা ছিল তার শ্রেণীর স্বার্থকে রক্ষা করা। দিদেরও চেয়েছেন বদলে দেবেন বিদ্যমান ব্যবস্থা। ভারতচন্দ্রের আকাঙ্ক্ষা রাজা ও তার পারিষদকে সন্তুষ্ট রাখা। মূলত বক্তব্যে ফেরত যাই, মনীষী রহস্যময় ঠিকই, কিন্তু স্থানকাল নিরপেক্ষ নয়। মনীষী যারা, তারা প্রাপ্ত সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করেন এবং নতুন সুযোগ সৃষ্টি করেন অন্যদের জন্য। পরিবেশের সঙ্গে তাদের সম্পর্কটা দ্বান্দ্বিক। তাদের পরিবেশকে যদি বুঝে নেই, তবে তাদের অবদানকে বোঝা সহজ হয়। তাদের পারস্পরিক পার্থক্যের একটি ব্যাখ্যা পাওয়া যায়। আপনারা শুনছিলেন সিরাজুল ইসলাম চৌধুরী রচিত সাহিত্যের অন্তর্জগৎ বইটির একটি প্রবন্ধ, মনীষার সময় ও সুযোগ। আগামী পর্বে আমরা এই বইয়ের অন্য একটি প্রবন্ধ আপনাদের পাঠ করে শোনাব, সেটি হলো সাহিত্য ও রাজনীতি। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, টাটা।